এই গল্পটা একটা ছোট্ট শহরের। এই শহরে বর্মা পরিবার থাকতো। রাধা বর্মা, যশবন্ত বর্মা আর তাদের ছেলে শ্রবণ, তিনজন মানুষই থাকতো। শুনছো, আমি ভাবছিলাম যে এখন শ্রাবণের বিয়েটা দেওয়া দরকার। এখন আমি একা আর বাড়ির সব কাজ করতে পারি না। আমিও মনে মনে এই কথাই ভাবছিলাম। এখন আমাদের শ্রাবণের জন্য মেয়ে খুঁজতে শুরু করা দরকার। আমার খোঁজে একটা ভালো মেয়ে আছে। তাহলে দেরি কিসের, চলো মেয়েটাকে দেখেই আসি। শুধু তোমার হ্যাঁ অপেক্ষায় ছিলাম। আমাদের কি একবার শ্রবণকে জিজ্ঞেস করা উচিত? আরে শ্রাবণ। হ্যাঁ বাবা। আমার আর তোর মায়ের মত হলো তোর এখন বিয়ে করা উচিত। আর তাছাড়া বাড়ির কাজে তোর মায়ের একটু সাহায্য করা দরকার। যা তুমি ভালো বোঝো বাবা। এ তো খুব ভালো কথা শ্রবণ। আমি একটা মেয়েকে দেখে রেখেছি। এই রবিবারই আমরা মেয়েটাকে দেখতে যাব। ঠিক আছে মা। বর্মা পরিবার খুব খুশি ছিল এই ভেবে যে শিগগিরই তাদের বাড়িতে নতুন বউ আসবে। রবিবার বিকেলে সৃষ্টিকে দেখতে ওরা তাদের বাড়িতে গেল। সৃষ্টি খুব সুন্দরী আর সুশীলা ছিল। আমাদের সৃষ্টি বিয়ে পাশ করেছে, তার সাথেও বাড়ির সব কাজে নিপুণ। ও একাই গোটা বাড়ি সামলে নেয়। এ তো খুব ভালো কথা। শ্রবণ, তোর কি মত? যা তুমি ভালো বোঝো মা। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, এখন তুমি বলো। হ্যাঁ, আমারও পছন্দ। যদি আপনাদের আমার ছেলেকে পছন্দ হয় তাহলে এই সম্পর্ক পাকা করা যাক। একদম, আমাদের তো আপনার ছেলে শ্রাবণকে ভালোই লেগেছে। এত বিনয়ী জামাই আমরা কোথায় পাবো বলুন? সৃষ্টি লজ্জা পেয়ে কিচেনে চলে যায়। যখন সবাই এই সম্বন্ধ নিয়ে কোনো সমস্যা নেই তাহলে সামনের সপ্তাহেই আশীর্বাদের দিন ঠিক হোক। তারপর শুভ দিন দেখে বিয়ে দেওয়া যাবে। এই নিন, মিষ্টি মুখ করুন। শ্রবণ আর সৃষ্টির বিয়ে পাকা হয়ে যাওয়ায় দুই পরিবারই খুব খুশি হলো। এক সপ্তাহ পরে দুজনের আশীর্বাদ হলো। তারপর কয়েক মাসের মধ্যে শ্রবণ আর সৃষ্টির বিয়েও হয়ে গেল। দীর্ঘায়ু হও বৌমা। সব সময় খুশি থেকো। গোটা বর্মা পরিবার খুব খুশি ছিল। এখন বর্মা পরিবারে বৌমা এসে গেছে। সৃষ্টি সকালে তাড়াতাড়ি উঠে বাড়ি পরিষ্কার করে স্নান সেরে রান্নাঘরে পা রাখত। বর্মা পরিবারের সবাই জাগার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যেত। আরে বাহ বৌমা, তুমি তো সকাল সকাল বাড়ির সব কাজ করে ফেলেছো। আসলে মা, আমি খুব সকাল সকাল উঠে পড়ি, তাই ভাবলাম সব কাজ শেষ করি। খুব ভালো কাজ করেছো মা। আমাদের বৌমা খুব ভালো। বাড়ির সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। ও তো আমার থেকেও ভালো বাড়ি সামলাবে। খুবই গুণী মেয়ে। আমি আমার ছেলের জন্য সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি যে আমাদের বৌমা হলো গুণবতী। এখন আমি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যাও। এখন বর্মা পরিবারে বৌমা এসে গেছে যে বাড়ির সব কাজ ঠিকঠাক সামলাচ্ছে, তাই রাধা বর্মার হাতে আর কোনো কাজ নেই। তিনি টিভি দেখতে বসে পড়েন। টিভি দেখতে দেখতে সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। এখন খাবার খাওয়া যাক, খাওয়ার সময় হয়ে গেছে। রাধা বর্মা কিচেনের দিকে যেতে যেতেই সৃষ্টি খাবার নিয়ে কিচেন থেকে বেরিয়ে আসে। আমি খাবার পারতেই যাচ্ছিলাম। আপনার এত কষ্ট করার কি দরকার আছে মা? আমি আছি তো, একবার শুধু ডাক দেবেন। শাশুড়ি বৌমা একসাথে খাবার খায়। এখন এটা প্রতিদিনের রোজ নামচা হয়ে গেছিল। সৃষ্টি তার শাশুড়িকে কোনো কাজই করতে দিত না। ও সব কাজ একাই করে নিত। কয়েক মাস পরে রাধা বর্মা সেটা অভ্যেস হয়ে গেল। বৌমা। হ্যাঁ মা। এক গ্লাস জল খাওয়াও তো মা। এখনই আনছি। ধীরে ধীরে রাধা বর্মা টিভির সামনে থেকে আর নড়তো না। বেশি হাঁটাচলাও করতো না, আর কোনো কাজও করতো না। উনি খুব কুঁড়ে হয়ে গেলেন। এরপর রাধা বর্মার শরীর খারাপ হতে থাকে। আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, জানি না আমি কি করব। আবহাওয়ার জন্যই হতে পারে, তার উপরে তোমার বয়সও তো বেড়ে যাচ্ছে। তার মানে বলতে চাইছো আমি বুড়ি হয়ে গেছি?
আরে বাস্তবকে অস্বীকার করবে কি করে? আমি যদি বুড়ি হই তাহলে তুমিও বুড়ো হয়ে গেছো। আমি আবার কবে অস্বীকার করলাম? আমি তো বুড়োই। রাধা বর্মা তার অসুখকে অত পাত্তা দিল না। তিনি শরীরের ব্যথাকে হালকা করে দেখলেন। কিছুদিন পর তার অস্বস্তি বাড়তে থাকে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে থাকে। এখন চাইলেও উনি বেশি হাঁটতে পারতেন না, তার শরীরও ফুলে যাচ্ছিল। একদিন শ্রবণ বাড়িতে ডাক্তার নিয়ে এলো। আমার সারা শরীরে যন্ত্রণা করে, না আমি হাঁটতে পারি না কোনো কাজ করতে পারি। এসব কবে থেকে হচ্ছে? এই কয়েক মাস হলো। এর আগে আপনার লাইফস্টাইল কেমন ছিল? মানে বলতে চাইছি দিন যাপন কিভাবে করতেন? সকাল থেকে সন্ধে বাড়ির সব কাজ করতাম, তখন শরীরের কোনো সমস্যা ছিল না। তারপর ছেলের বিয়ে হয়ে গেল, বৌমা এসে বাড়ির কাজ সামলালো। তাহলে আপনি সারাদিন কি করেন? কি আর করব, টিভি দেখি। আপনার ওষুধের প্রয়োজন নেই। তার মানে কি ডাক্তারবাবু, আপনার মায়ের কোনো অসুখ নেই, উনি নিজের শরীরকে প্রয়োজনের তুলনায় বিশ্রাম দিচ্ছেন। জীবনভর উনি কাজ করেছেন, তখন সব ঠিক ছিল। এখন ওনার করার মতো কিছুই নেই, তাই আলস্যর জন্য এই সমস্যা শুরু হয়েছে। আমি পরামর্শ দেব যে ওনার এক্ষুনি কিছু কাজকর্ম আর হাঁটা চলা করা দরকার। ঠিক আছে ডক্টর। ডক্টর যাওয়ার পরে রাধা বর্মা ভাবতে থাকে, এমনও আবার হয় নাকি কেউ কাজ না করে অসুস্থ হয়ে যেতে পারে? কিন্তু হতেও পারে। পরের দিন থেকে রাধা বর্মা বাড়ির কিছু কাজ করতে থাকেন আর তার স্বামীর সঙ্গে হাঁটতে যেতেও শুরু করেন। আস্তে আস্তে তার শরীরের যন্ত্রণা কমে যায় আর কয়েক মাসেই তিনি একদম সুস্থ হয়ে যান। রাধা বর্মা তার ভুল বুঝতে পারেন। তখন থেকে আর কখনো তিনি কুড়েমি করতেন না। এই গল্প থেকে শিক্ষা পায় যে যদি আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই তাহলে সব সময় তাকে কষ্ট দিতে হবে। আলস্য আরাম শরীরের জন্য ভালো নয়, বরং ক্ষতিকারক। মিনার জন্মদিনের সময় তার মা বাবা মিলে ওর জন্য খুব সুন্দর পোশাক নিয়ে আসে। সন্ধেবেলা ঘর সেজে উঠেছিল, এখন শুধু কেক আসার দেরি। দুই মা বাবা মিনাকে ওর বন্ধুদের কাছে রেখে বাজার থেকে কেক আনতে গেল। মিনা অপেক্ষা করতে লাগলো, কিন্তু ওর মা বাবা কখনোই আর এলো না। ওই দুজনের একটা দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছিল। তোমার ভাই বোন তো চলে গেল, আর এই মেয়েটাকে আমাদের কাছে ছেড়ে গেল। এত খরচ বেড়ে গেছে, তার মধ্যে এই খরচা কে ওঠাবে? মিনাকে বাধ্য হয়ে ওর কাকির কাছেই থাকতে হলো। তার কাকি ওর কলেজ বন্ধ করে দিল আর ওকে বাড়ির কাজে বসিয়ে দিল। দেখ মিনা, তুই বাড়ির সব কাজ করবি, তার বদলে তোকে খাবার আর শোয়ার জায়গা দেব রান্নাঘরে। এর বেশি আর আমি কিচ্ছুই করতে পারবো না। হ্যাঁ কাকি, আমি কাজ করে নেব কাকি। মিনার কাকি আর তার মেয়ে সাথী মিলে মিনার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ঠিক 1 বছর পর মিনার জন্মদিন আবার এলো, আর ও তার জন্মদিনের পোশাক পরে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। পরের দিন সকালে সে যখন চোখ খুলল তখন তার পোশাক তার হাতে লাগছিল। ও ভালো করে দেখলো, তখন ওই পোশাক ততক্ষণে হীরের হয়ে গেছিল। কাকি, আমাকে একটা জিনিস দেখাতে চাই। মিনার কাকা ওকে ভালো তো বাসতো, কিন্তু নিজের বউয়ের ভয়ে কিছু বলতে পারতো না। ওই বাড়ির এই একমাত্র মিনার ভরসাই ছিল। আরে এটা তো হিরে মনে হচ্ছে, পুরো জমিটাই হিরে। হ্যাঁ, আমি এখন কি করব এটার? এটা তোমার কাকিমার থেকে লুকিয়ে রাখবে। দাদা আর বৌদির একটাই শেষ চিহ্ন আছে তোমার কাছে। ঠিক আছে কাকা। মিনা রাত্রে রাত্রে লুকিয়ে ওই পোশাক পরে নিজেকে আয়নায় দেখতো। একদিন দেখলো ও কম্বলে একটা বড় ছিদ্র আছে। যদি একটা নতুন কম্বল পেয়ে যেতাম, এই ছিদ্রের জন্য সারা রাত ঠান্ডা লাগে। যখনই মিনা এই কথাটা বলল, তখন ওই কম্বল ধীরে ধীরে একদম নতুন এক কম্বলে পরিণত হলো। মিনা খুশি হয়ে গেল আর তার পোশাককে আবার লুকিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে, এই মেয়ে, ওঠ ওঠ তাড়াতাড়ি। হ্যাঁ কাকি, আমি উঠে গেছি। সত্যি সত্যি বল, কোথা থেকে চুরি করে এনেছিস এই কম্বল? আমি চুরি করিনি কাকি। ব্যাস, এই দিনটাই দেখা বাকি ছিল। এক চোরকে আমি ঘরে পুষেছি, গ্রামবাসীরা জানতে পারলে কি বলবে?
কিন্তু কাকি আমি চুরি করিনি। আচ্ছা, তাহলে এত সুন্দর আর নতুন কম্বল তোকে তোর মা বাবা এনে দিয়ে গেছে? কাকি, মা বাবার ব্যাপারে কিছু বলবেন না। চুপ, একদম চুপ। তর্ক করছিস? ওই যে কাপড় ধোবার জন্য বের করা আছে সেটা কি নিজে নিজেই ধুয়ে যাবে? যা কাজ কর তোর। মিনা সারা দিন কাজ করার পর ওর কাকি ওকে গম পোষাই করতে দিয়ে দিল আর সে নিজে শুয়ে পড়ল। সারা দিন কাজ করার পর আমি এত ক্লান্ত হয়ে যাই, তারপর আবার রাত্রেও কাজ করতে দেয়। মিনা উদাস হয়ে গম পেশাই করতে লাগলো। তখন সে হীরের পোশাকের আওয়াজ পেতে লাগলো। তখন ওর মনে পড়লো যে ওর কাছে জাদুই হীরের পোশাক আছে। আরে হ্যাঁ, আমি তো ওই হীরের পোশাকের জাদু দিয়েও করতে পারি এসব কাজ। মিনা পোশাক পরে আর ঝট করে সারা গম পেশাই হয়ে যায়। মিনা ওঠ, তোকে বলেছিলাম না সারা গম পেশাই করে রাখতে। এখানে উল্টো হয়ে ঘুমোচ্ছে কুড়ে কোথাকার। কিন্তু কাকি, গম তো সব পিষে দিয়েছি। কি? হ্যাঁ, ওই দেখো। কাকি সমস্ত পেশা হওয়া গম দেখে অবাক হয়ে গেল। ধীরে ধীরে মিনার জীবন খুব সহজ হয়ে গেল। যখনই কাকি কোনো কাজ করতে বলতো, মিনা লুকিয়ে হীরের পোশাক পরে ঝট করে সব কাজ করে নিত। একদিন কাকি আর তার মেয়ে কথা বলছিল। মা, কিছু তো গন্ডগোল আছে। ওই মেয়েটা সমস্ত কাজ সময় মতো কি করে ফেলে? হ্যাঁ, আমিও দেখছি কয়েকদিন ধরে খুব খুশি হয়ে আছে। যতই কাজ দিই না কেন হাসি মুখে মেনে নেয়। যত কাজ আমরা ওকে দিই তত কাজ তো কোনো রোবটও করতে পারবে না। এ কি করে করতে পারে? এর ওপর নজর রাখতে হবে। মা মেয়ে মিলে মিনার ওপর নজর রাখার প্ল্যান করে। কাকি মিনাকে অনেকটা কাজ দিয়ে মাঝরাত পর্যন্ত ওর সামনে বসে থাকলো। যখনই কাকির চোখ লেগে গেল, তখন মিনা হীরের পোশাক বের করে সমস্ত কাজ শেষ করে ফেললো। কিন্তু আচমকা ওখানে সাথী চলে আসে। মা ওঠো, দেখো ওর কাছে জাদুই পোশাক আছে। হ্যাঁ, এটাই তো আমি ভাবি যে এত সমস্ত কাজও কি করে করে। নিয়ে আয়, দে আমায়। না, এটা আমার মা বাবার শেষ চিহ্ন। মা, এ তো হিরে লেগে আছে এটায়। শালি বেঈমান কোথাকার, আমি 1 বছর ধরে তোকে পুষছি, তোর সমস্ত খরচা নিজের টাকা দিয়ে করছি, আর শালি তুই হিরে রেখে দিয়েছিস। এখন তো এই পোশাক আমি নিয়ে যাব। না, দয়া করে প্লিজ কাকি, এরকম করবেন না। যখনই কাকি মিনার পোশাক ছিনিয়ে নিতে আসে, সারা হিরে কাঁচে বদলে যায় আর কাকির হাতে গেঁথে যায়। খুব ব্যথা করছে। সাথী, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওর পোশাক ছিনিয়ে নে। সাথীও মায়ের মতো মিনার শরীর থেকে পোশাকটা খুলতে যায় আর হিরে কাঁচ হয়ে যায় আর ওর পুরো শরীরে গেঁথে যায়। মা, আমারও লেগে গেছে, বাঁচাও, খুব ব্যথা হচ্ছে। ওকে তো ফেলেই দি এই ড্রেসের ওপর, সমস্ত কাঁচ ঢুকে গিয়ে মরে যাবে, আর তারপর এই পোশাক আমাদের। কাকি আর সাথী দুজনে মিলে মিনাকে ফেলে দিতে আসে, কিন্তু যখনই মিনা ওই পোশাক পরে নিচে পড়ে, তখন ওই ড্রেস ওর জন্য নরম মোলায়েম হয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের মধ্যে মানবিকতা বলে কিছু আছে নাকি? আজ হীরের জন্য আমার জীবন নিতে তৈরি হয়ে পড়েছো। আরে না না মা, আমাদের ছেড়ে কোথায় যাবে তুমি? আমরা তো তোমার মা বাবার সমান। থেমে যাও এখানে, ব্যাস মাঝে মাঝে হিরে দিতে থেকো আমাদের। মিনা রেগে গিয়ে তার সমস্ত জিনিস আর হীরের পোশাক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পোশাক থেকে ছোট ছোট হিরে খুলে ও নিজের জন্য একটা বাড়ি কিনে নেয় আর নিজের পড়াশোনাও শুরু করে দেয় শহরে গিয়ে। মিনা আর কাকি আর তার দুষ্টু মেয়ের থেকে দূরে গিয়ে একটা নতুন খুশির আর জীবন কাটাতে শুরু করলো।